চায়ের চুমুক না দিলে আমাদের অনেকেরই সকালটা শুরু হয় না। তবে এই এক কাপ চা কী করে আমাদের কাপে এসে পৌঁছায় তার পেছনের অনেক গল্পই আপনারা জানেন। এমন অনেক চা শ্রমিকরা মিলেই আমাদের এই হাতে কাপে পৌঁছে দেয় চা। কিন্তু বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন যে দিনে মাত্র ১৭৮ টাকা ৫০ পয়সা মজুরি পান একজন চা শ্রমিক, যা দিয়ে আসলে এই বাজারে কি হয় সেটা আমি নতুন করে বলতে চাই না। এমনকি এই উপমহাদেশের সবচেয়ে কম পারিশ্রমিক পান বাংলাদেশের চা শ্রমিকরা। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ খুব কাছাকাছি শ্রীলঙ্কা, তারাও প্রতিদিন একজন চা শ্রমিককে ৫০০ টাকার বেশি মজুরি দেন। কারণ তারা আসলে প্রতি হেক্টরে বছরে ১০,০০০ কেজির বেশি চা পাতা প্রডিউস করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটার পরিমাণ ৩,০০০ কেজির মতো বা তার থেকেও কম। যেহেতু প্রযুক্তিগতভাবে আমরা এগোতে পারিনি, ফলে চা বাগানের যে মালিক তারা দাবি করেন যে তাদের সেরকম লাভ হয় না, এবং মজুরি যেহেতু কম সে কারণে অন্য যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোতেও কিন্তু বাংলাদেশের চা শ্রমিকরা অনেক বেশি পিছিয়ে আছেন। আমি যদি বাসস্থানের কথা বলি, চা বাগানের ভেতরে যে বাসস্থান বা লেবার লাইন তৈরি করা হয়, সেসব ঘরে আসলে আপনি কিংবা আমি এক রাতও থাকতে পারবো কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। ঘরের টিন দিয়ে বর্ষাকালে পানি পড়ে, কিংবা নিচের ফ্লোর হয়তো বা ভেঙে গেছে, মাটির ঘর, কুড়ে ঘর, সেগুলো বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়ছে এমন ঘর। এবং সেখানে শিক্ষা ব্যবস্থাও বাচ্চাদের জন্য কিছু এনজিও হয়তো বা স্কুল চা বাগানের ভেতর তৈরি করেছে, কিন্তু সেসব স্কুলে কতখানি আসলে পড়াশোনা করতে চা বাগান শ্রমিকের সন্তানেরা যেতে পারেন? কারণ যিনি আসলে দিনে ১৭৮ টাকা ইনকাম করেন, তিনি তার সন্তানকে ১০০ টাকা দিয়ে একটা খাতা কিংবা ২০ টাকা দিয়ে একটা কলম কি করে কিনে দেবেন? ফলে শিক্ষাতেও আসলে এই চা শ্রমিকরা অনেক বেশি পিছিয়ে আছেন। এবং সে কারণেই এই চা শ্রমিকদের পরবর্তী প্রজন্মও এই চা বাগান বা চা শ্রমিকের যে ট্রেডিশন সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না, এবং এই লুপের মতো করেই এই চা শ্রমিকদের ইউজ করছে কিছু গোষ্ঠী। এবং এভাবেই এই সময়ে এসেও আধুনিক দাসত্বের শিকার হচ্ছেন চা শ্রমিকরা।